কৃষ্ণার কথাটা শুনে মুচকি হাসি আসে দেবব্রত। কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ভেজা ঠোঁটগুলো কাঁপছে কৃষ্ণের। দেবব্রতর নজর তার কাঁপা ঠোঁট জোড়ার উপর। একটু ঝুঁকে ঠোঁটগুলোকে নিজের আয়ত্তে নিয়ে নিল দেবব্রত। কৃষ্ণা তখন পরম সুখে চোখ জোড়া বন্ধ করে নেয়, হাত দুটো দেবব্রতর গলা জড়িয়ে ধরতে। দেবব্রত কৃষ্ণা নিজের সাথে মিলিয়ে নেয়। বৃষ্টির বেগ বাড়ছে, ঝড় বাড়ছে, কিন্তু এই মানবীর সেদিকে খেয়াল নেই। তারা নিজেদের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। দুটো ভেজা শরীর একে অপরের সাথে লেপ্টে রয়েছে। কৃষ্ণের হাত দেবব্রতর চুলে শক্ত করে আঁকড়ে রয়েছে। বিদ্যুতের চমকানিতে আওয়াজে স্তম্ভিত ফেরে তাদের। কৃষ্ণার ঠোঁট জোড়া ছেড়ে দেয় দেবব্রত। কৃষ্ণার নিঃশ্বাস ঘন থেকে ঘন হচ্ছে। আজ বহুদিন পর তার মাস্টারমশাই তার কাছে এসেছে। এই ভালোবাসার জন্য যেন ব্যাকুল হয়ে উঠছিল সে। দেবব্রত তার কপালে কপাল ঠেকে ধীর কণ্ঠে বলে, ঠান্ডা লেগে যাবে, ঘরে চলো। আর একটু থাকি, মন্দ লাগছে না তো? আর জিত নয়, ঘরে চলো। গরম পানিতে স্নান করতে হবে, আবহাওয়া ভালো না। বলে দেবব্রত চলে যেতে নিলে পিছন থেকে কৃষ্ণা টেনে ধরে। কৃষ্ণা আকুল কণ্ঠে বলে, আজ ভালোবাসা পেতে ইচ্ছে করছে মাস্টারমশাই, আজ ফিরিয়ে দিও না। কৃষ্ণার কথাটা যেন হৃদয়ে লেগে যায় দেবব্রতর। শেষ কবে তার কিশোরী বউয়ের কাছে গিয়েছিল সেটা তার মনে নেই। নিজেকে অনেক কষ্টে আঁকড়ে রেখেছে। ভালোবাসা তো কেবল দেহের নয়, আত্মার। সে আত্মা থেকে কৃষ্ণাকে ভালোবাসে, কিন্তু এই সময়টা কৃষ্ণার পড়াশোনার জন্য বেশি জরুরি, বিধায় সে তার মনোযোগ নষ্ট করতে চায় না। কৃষ্ণার আজকের আকুলতায় ভেতরটা নড়ে ওঠে দেবব্রতর। কৃষ্ণার চোখে চোখ রাখে দেবব্রত। তার চোখে আকুলতা স্পষ্ট। ধীর কণ্ঠে বলে, তুই জানিস কি বলছিস? জানি। তুমি কি জানো আমি কতটা একা, এখানে কতটা শূন্যতা? বলে দেবব্রতর হাতটা কৃষ্ণার বুকে রাখে। ধীর কণ্ঠে বলে, তোমার শূন্যতা আমাকে গ্রাস করছে, একটু ভালোবাসো আমায়। দেবব্রত আর নিজেকে আটকে রাখতে পারেনি। কোলে তুলে নেয় কৃষ্ণাকে। কৃষ্ণাকে নিয়ে ঘরে চলে আসে। বাইরে ঝড় হচ্ছে, শোষো আওয়াজে ঘরে প্রতিটি দেওয়াল আছড়ে পড়ছে। কৃষ্ণাকে বিছানায় বসায়। ভেজা চুলগুলো থেকে পানি পড়ছে। দেবব্রতর ঠোঁটে তার ঠোঁট। আস্তে করে ভেজা শরীরটা ছাড়িয়ে দেয় দেবব্রত। রাত স্তব্ধ, আর দেবব্রত কৃষ্ণাতে স্তব্ধ। ধীর কণ্ঠে দেবব্রত বলে, আজকের রাতটা দেখছিস? কৃষ্ণার লজ্জামাখা চাহনিতে চোখ তুলে তাকায়। কৃষ্ণার লাজেরাঙ্গা মুখা না এক অজানা মাদকতায় বিরাজ করে। এই মাদকতা দেবব্রতকে ধীরে ধীরে গ্রাস করে। ধীর কণ্ঠে বলে, রাতটা আমার সাথে একেবারে মিলে গেছে। কিভাবে? রাতটা স্তব্ধ, আর আমি তোমায় তোর মাঝে স্তব্ধ। তোমার স্তব্ধতা আমার বুকে ঝড় তুলছে মাস্টারমশাই। এই ঝড় কালবৈশাখী থেকে খারাপ। এই ঝড়ের মাঝে আমি আমার প্রেমের তরী ভাসাতে চাই। যদি তলিয়ে যাও, আমি ডুবতেও রাজি তোর নেশায়। বলে কৃষ্ণার ওষ্ঠদ্বয় তখন দেবব্রতর ওষ্ঠদ্বয়ের সাথে মিলে গেছে। বাইরে থেকে ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা বাতাস তখন তাদের ছুঁয়ে দিচ্ছে। আবেগ উন্মাদ হয়ে উঠছে। নিঃশ্বাস ঘন থেকে ঘন হচ্ছে। ভালোবাসা বহুদিন পর আবারও পূর্ণতা পাচ্ছে। কৃষ্ণা বিছানার চাদর খামচে ধরছে, আর তার খোলা শরীরে দেবব্রত শরীর মাদকতা নিয়ে খেলা করছে। বৃষ্টির বেগ বাড়ছে, সাথে রাতের নীরবতা। তাদের ভালোবাসা গভীর থেকে গভীর হচ্ছে। একটু প্রহর নয় কাটুক, অন্তত ঘনিষ্ঠতায় ক্ষতি কি? সকাল 6টা। সূর্য স্নিগ্ধ কিরণ জানলা ভেদ করে ঢুকেছে ঘরে। কৃষ্ণা তখন দেবব্রতর শরীর লেপ্টে রয়েছে। শেষ রাতের দিকে তারা ঘুমিয়েছে। সূর্যের কিরণ চোখে পড়তে ঘুম ভেঙে যায় দেবব্রতর। কৃষ্ণা তখন গভীর ঘুমে চোখ খুলতে দেখে তার কিশোরী বউ তার বুকে লেপ্টে আছে। কি মায়াবী লাগছে কৃষ্ণাকে। প্রতি সকালে এই ঘুমন্ত মুখখানি দেখতে কি যে প্রশান্তি লাগে। কিন্তু আফসোস, তাদের বিরহ প্রহর বেশি দূরে নেই। কৃষ্ণার অনার্সটা শেষ হলে তাকে বাইরে লেখাপড়া করবার কথা ভাবছে দেবব্রত। কৃষ্ণা মোটেও যেতে চাইবে না, এও তার জানা। কিন্তু সে চায় কৃষ্ণা অনেক প্রতিষ্ঠিত হোক। তার বাবাকে দেওয়া বাজি সে আর তার জেতা চাই। তাই মনের শত ইচ্ছে থাকা সত্ত্বেও বাচ্চাটা নিচে যাচ্ছে না দেবব্রত। মন চায় কৃষ্ণাকে ভালোবাসতে, কিন্তু নিজের মনকে আটকে রাখেছে সে। কৃষ্ণার কপালে একখানা চুমু এঁকে উঠে পড়ে দেবব্রত। এখন দূরত্ব রাখাটাই শ্রেয়। তাহলে অন্ততপক্ষে কৃষ্ণা যাবার বেলায় কোনো অজুহাত দিবে না। কৃষ্ণা মনে হতেই পারে দেবব্রত তাকে আগের মতো ভালোবাসে না, কিন্তু তাতেই তার মঙ্গল। কৃষ্ণা যখন চোখ খুলল, সে পাশে তার মাস্টারমশাইকে পেল না। সারা ঘর ঘোরালো, কিন্তু সে সেখানেও নেই। মনটা বসে গেল কৃষ্ণার। সে ভেবেছিল মাস্টারমশাইকে পাশে পাবে, কিন্তু সেটা আর হলো না। মাস্টারমশাইয়ের বদলটা কৃষ্ণার ভেতর থেকে ভেঙে গেল। এটা কি তার মাস্টারমশাই বোঝে? সেও বোঝে না। বুঝতে হয়তো এমন ধারা আচরণ করতো না। চোখ ফেরাতে দেখলো পাশের সাইডে এক পাতা ওষুধ আর পানি। কৃষ্ণার বুঝতে বাকি রইল না মাস্টারমশাই কী চায় তার কাছ থেকে।
রান্নাঘরে অবন্তিকা দেবী কাজ করছে। সংসার জীবনে বেশ বিরক্ত তিনি। বয়স তো কম হলো না, একটা নাতি বা নাতনির মুখ দেখতে চাওয়াটা কি অপরাধ? দেবব্রতের সাথে এই সপ্তাহ এ নিয়ে কমবার তার সাথে কথা কাটাকাটি হয়নি। সে তো নিষেধ করেনি কৃষ্ণাকে উচ্চশিক্ষিত করতে, তাহলে দেবব্রত এত কিসের বাধা? একান্নবর্তী পরিবার বলা যায়, তাদের পরিবারে এখানে তো কম লোক নেই। তবে কিসের বাধা? একটা বাচ্চা ঘরে আসলে ভরা ভরা লাগবে, কিন্তু দেবব্রত সেটা বুঝতে নারাজ। কেন বাপু? কিছুদিন পর অন্যার বিয়ে হয়ে যাবে, গেলে ঘরটা একেবারে ফাঁকা হয়ে যাবে। এই জিনিসটা তার জেদি ছেলে তা বুঝতে চায় না। তখন রান্নাঘরে কৃষ্ণা প্রবেশ করে। কৃষ্ণার সাথে 1 মাস হলো কথা বলেন না তিনি। কি কথা বলবেন? কোনো কথা বলবে? কম তো বুঝায়নি তাকে। এই বিগত একটা বছর ধরে কৃষ্ণাকে তিনি বাচ্চার কথা বলে চলেছেন। আরে ছেলে তো এমনই হয়, মেয়েরা নিজেরাই গরজ নেই, তাই তো এমন হচ্ছে। সেও তো পারে দেবব্রতকে বোঝাবে। তা নয়, আছে তার পড়াশোনা নিয়ে। আরে মেয়েদের এত বিদ্যমান হয়ে কী লাভ? বয়স তো কম হচ্ছে না দেবব্রতর। কিছুদিন পর যখন শরীরের জটিলতা দেখা যাবে, তখন বুঝবে মজা কত প্রকার। কৃষ্ণা তার কাছে এগিয়ে এসে ধীর কণ্ঠে বলে, মা, চাটা আমি বানিয়ে দেই? মা, আপনি কি এখনও আমার উপর রেগে আছেন? কৃষ্ণার কথা হিনহিন গলায় বলেন, তাতে কি তোমার কিছু যায় আসে? মা, এভাবে বলবেন না। আপনি রাগ করে থাকলে আমার ভালো লাগে না। তাই? তাহলে আমার ইচ্ছার দাম নেই তোমার কাছে? মা, আমি চেষ্টা তো কম করছি না। মাস্টারমশাই না চাইলে আমি কিভাবে? অবন্তিকা দেবী এবার চোখ কুঁচকে দিকে তাকান। কৃষ্ণার হাতে হাত রেখে বলেন, মেয়ে মানুষ চাইলে সব পারে, আমি এটুকু পারছো না? এই কেমন ধারা? আপনার ছেলে রাগ তো আপনার অজানা নয়। যেদিন থেকে বাচ্চার জন্য আমি কথা বলছি, সেদিন থেকে মাস্টারমশাই আমাকে এড়িয়ে চলেন। সে নাকি বাচ্চার জন্য প্রস্তুত নয়। আমি কি করব মা? অবন্তিকা দেবী এবার কথা বলেন না। এটা সত্যি তার ছেলের রাগ আকাশচুম্বী, কিন্তু ছেলের কাছে হার মানলে তো হবে না। তিনি ধীর কণ্ঠে বলেন, আগে বলো, তুমি কি বাচ্চা নিতে প্রস্তুত? তুমি যদি রাজি থাকো, তবেই আমি একটা বুদ্ধি বের করতে পারি। অবন্তিকা দেবীর চোখ চকচক করছে। তিনি মারাত্মক কিছু চিন্তা করছেন। কৃষ্ণা অবাক চোখে শাশুড়ি মাকে দেখে যাচ্ছেন। মানুষটাকে মাঝে মাঝে বাংলা সিনেমার রীনা বেগমের থেকে ভয়ঙ্কর মনে হচ্ছে কৃষ্ণার কাছে। ওনার মাথায় এত কুটিল বুদ্ধি চলতে পারে, সেটা আন্দাজ কৃষ্ণাও লাগাতে পারে না। 3 সপ্তাহ পর ভট্টাচার্য মঞ্জিলে আজ আনন্দ সমাগম হচ্ছে। আজ অর্ণা আর অর্জুনের আশীর্বাদ। অর্ণার ফাইনাল ইয়ার পরীক্ষার পর তাদের বিয়েটা সম্পূর্ণ হবে। প্রথমে যদিও দেবব্রতর খুব আপত্তি ছিল, কিন্তু কৃষ্ণা তাকে ঠিক রাজি করিয়ে ফেলেছে। কৃষ্ণা আজকে শ্বাস নেবার সুযোগ হয়ে উঠছে না। বাড়ির বড় বউ আন্নার বৌদি হিসেবে যা করার দরকার সে করে যাচ্ছে। দেবব্রত শুধু অবাক নয়নে তার কিশোরী বউকে দেখে যাচ্ছে। কি অপরূপ না লাগছে, একেবারে গিন্নি গিন্নি। এই রূপে দেবব্রত হাজারো বার মরতে রাজি। হঠাৎ ফোনটা বেজে উঠে দেবব্রতর। ফোনের স্ক্রিনে তাকাতে চোখ জোড়া অবাক হয়ে যায়। স্ক্রিনের নাম্বারটা যে তার পরিচিত। ফোনটা রিসিভ করতেই, কেমন আছিস দেব? দেব কিছুক্ষণ চুপ করে রইল। 5টা বছর পার হলো তার। হ্যাঁ, সৌদামিনী ফোন করেছে। সৌদামিনী বিদেশ যাবার পর থেকে একবারও যোগাযোগ করার চেষ্টা করেনি দেবব্রতের সাথে। আজ এতদিন পর আর ফোনটা এসেছে সৌদামিনী বাংলাদেশ নাম্বার থেকে। তাহলে দামিনী কি দেশে? চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেল দেবব্রত। শান্ত গলায় বলল, মা দুর্গার কৃপায় ভালোই আছি। কতদিন পর তোর সাথে কথা বলছি, তোর খবর বল। ভালোই আছি। কেমন চলছে দিনকাল? এই তো চলছে। আজ আন্নার আশীর্বাদ, তুই ভালো দিনে ফোন করছিস। তা দেশে কবে ফিরলি? ফিরছি সপ্তাহ হয়েছে। আমার দেশে আসার উপলক্ষ আগামী শুক্রবার সারা রবিনকে নিয়ে একটা হ্যাং আউট করতে যাচ্ছিলাম। সময় হবে? আমার তো সময় হবে, তবে আমার বউ কি অ্যালাউড? সবাই তাদের পার্টনারের সাথে আসবে। তুই ব্যতিক্রম। শুক্রবার দেখা হচ্ছে, তাহলে রাখছি বলে ফোনটা খট করে রেখে দিল দামিনী। দেবব্রতের ফোনের স্ক্রিনের দিকে নীরব দৃষ্টিতে চেয়ে রইল। 5 বছর অনেক বদলে গেছে দামিনী, তাই তো এত দূরত্ব রেখে কথা বলল। বন্ধুত্বের বাঁধনটা এখনও শুধু একটা তীক্ষ্ণ সুতোয় ঝুলছে। সুতোটা এতটাই সরু যে দেবব্রত চাইলে এই বাঁধন আগের ন্যায় পুরো করতে পারবে না। মেয়েটার জীবনের গতি তার জন্য ঘুরে গেছে। দোষটা তার ছিল। খুব জানতে ইচ্ছা করছে দামিনীর জীবনে কি কেউ এসেছে না কি না। জানতে পারলে মন্দ হবে না। কি ভাবছো? কৃষ্ণার ডাকলে ভাবনার অথই জগৎ থেকে বের হয়ে দেবব্রত মাথায় আঁচলটা গুজে রয়েছে। বাঁ হাত দিয়ে খোপা করে খোলা চুলগুলো কানের পাশে সরিয়ে দিতে দিতে কথাটা বলল কৃষ্ণা। কাজ করতে করতে বেশ ঘেমে গেছে। জুলাইয়ের ভ্যাপসা গরমে তার চুল থেকে ঘামের রেখা গড়িয়ে পড়ছে। কোনো শ্বাস নেই মুখে, শুধু ঠোঁটে হালকা লিপস্টিক। তবু কি অপরূপ লাগছে। মুচকি হাসি দিয়ে কৃষ্ণার মাজা চেপে ধরল দেবব্রত। লজ্জায় রাঙা কৃষ্ণার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। আশেপাশে দেখে মৃদুস্বর বলল, ছাড়ো, মানুষ দেখলে বেহায়া বলবে। মানুষের বউকে তো জড়িয়ে ধরিনি, আমার বউকে ধরেছি বলে কৃষ্ণার কপালে চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। কৃষ্ণা চোখ জোড়া বুঝে মাথা নিচু করে বলল, মা ডেকেছেন, চলো ছেড়ে দিব তাহলে? কৃষ্ণা কিছু না
বলে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলো কৃষ্ণা। লোকটা আশেপাশে থাকলে কেমন মাতাল মাতাল হয়ে যায় কৃষ্ণা। কথাগুলো সব গবলেট হয়ে যায়। যত দিন যাচ্ছে তত যেন বেশি ভালোবেসে ফেলেছে সে দেবব্রতকে। দেবব্রত ধীর কণ্ঠে বলল, শুক্রবার কিন্তু একটু বের হবো। কোথায় যাবে? দামিনী এসেছে। কথাটা শুনতে বুকের কামড় পড়ে কৃষ্ণার। কেন যেন 5 বছর পুরনো ভয়গুলো বুকের মাঝে জড়ো হয়। তখন বয়সটা খুব কম ছিল, তাই এই আবেগগুলো তার কাছে অজানা ছিল। কিন্তু এখন বয়সটা আগের মতো নয়। সম্পর্কগুলো অন্তর্গত অর্থ সে আজ বুঝতে পারছে। দেবব্রতের সাথে তার সম্পর্ক খারাপ না হলে একটা অদৃশ্য দেওয়াল তো রয়ে গেছে, যে দেওয়ালটা সে ভেদ করতে অপারগ। এর মাঝে দামিনী আগমন কোনো অশুভ বার্তা বয়ে আনবে না তো তাদের মাঝে? কৃষ্ণার কপালে চিন্তার ছাপটা বুঝতে বাকি রইল না দেবব্রতের। মলিন হেসে বলল, ভালোবাসি। ছোট্ট একটা কথা, খুব ছোট, তবুও কথার মনের মাঝে একটা শান্তির বন্যা বয়ে দিল কৃষ্ণা। অবাক চোখে দেবব্রতের দিকে তাকালো সে। দুজনে নির্বাক, চোখের চাইনি, একে অপরের চোখে স্থির। একটা শব্দ উচ্চারণ না করে নিজেদের মাঝে নীরব কথোপকথন হলো তাদের। আকাশে অনেক বড় একটা চাঁদ উঠছে, পূর্ণিমা বলে কথা। শীতল ঠান্ডা বাতাস বইছে। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে, আকাশের এক ফকফকা, তাই চাঁদের আলোটা স্পষ্ট দেখা যাচ্ছে। জ্যোৎস্নার স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে উপভোগ করছে অন্না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে, কানে মুঠোফোন, অপর পাশে অর্জুন। কিছুদিন পর বিয়ের তারিখ পড়ছে, অগ্রহায়ণ মাসের 14 তারিখে তাদের বিয়ে। ব্যাপারটা ভাবতেই অবাক লাগছে আন্নার। আন্না তার ভাবনায় ব্যস্ত, বিদায় অর্জুন অপর পাশ থেকে বলে উঠল, কি হলো, চুপ করে আছো যে? ভাবছি। কি ভাবছো? এই যে ভগবান সত্যি সত্যি তোমাকে আমার ভাগ্যে রেখেছে। এখনো অবিশ্বাস লাগছে? লাগবে না বলো? কখনো ভেবেছিলাম এই উদাসীন লোকটা আমাতে মত্ত হবে, কিন্তু হয়েছি তো। শুধু মত্ত নেই, একেবারে ডুবে গেছি। এই যে একটা গান আছে না, তোমায় হৃদমা চেড়ে রাখবো, ছেড়ে দেব না। অর্জুনের গানটা শুনে খিলখিল করে হেসে উঠল অন্না। অন্নার হাসিটা যেন অর্জুনের বুকের মাঝে তীরের মতো লেগেছে। হাসি থামিয়ে অন্না বলে, চাঁদ দেখেছ? আমিও। আর চাঁদটা যেন আরও বেশি সুন্দর লাগছে। তা আমার চাঁদের কাছে ওই চাঁদ কোনো পাত্তাই পাবে না, তাই বুঝি? তো চাঁদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে? দিব। অঘ্রাণ মাসের 14 তারিখে তার সাথে তোমার পরিচয় করে দেবো। অর্জুন। এই প্রথম অন্না অর্জুনের নাম ধরে ডাকলো। নামটা শুনে কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অর্জুন। শান্ত গলা বলে, বলো। কিছু না, ডাকতে ইচ্ছে হলো। আর কিছুদিন পর এই নামটা আর ডাকতে পারবো না। কেন? ওমা, জানো না, স্বামীর নাম মেয়েদের মুখে আনতে নেই। ওসব আদিম থিওরি অফ রিলেটিভিটি আমার সাথে চলবে না। কিন্তু আমার মুখে নিজের নামটা আমার কাছে অমৃতের মতো লাগে। মনের মাঝে শীতল ঢেউ খেলে। কতটা ব্যাকুল ছিলাম এই জানো তো? কবে অর্জুনদার বদলে অর্জুন বলে ডাকবে আমায়? এসব বললে হবে না। আচ্ছা শোনো, বলো। আজ তোমায় একেবারে বউ বউ লাগছে। পারলে আজই সাথে 7 পাক ঘুরিয়ে নিতাম, কিন্তু ওই পণ্ডিত কোনো লগ্নই পেল না। কি রাগ হচ্ছিল আমার যেন, শুধু পিছলো আর পিছলো। আমার বাড়ি হলে কি করতে? মেরে শিক্ষা দিতাম, দক্ষিণাও দিতাম না। ইস, সত্যি রাত 12টার লগ্ন কেউ ফেলে? আমাদের পঞ্জিকা না মিললে তার দোষ কি? সব ওই ব্যাটার দোষ। আমার জন্য তুমি একেবারে পরোটার উপর মাখন বললেই হলো, পঞ্জিকা মিলবে না। অর্জুনের কথা অন্না আবারও খিলখিল করে হেসে উঠল। তখন অর্জুন বুকে হাত রেখে হিনহিনে বলে, উফ, এই হাসি পাগল করে ছাড়াবে। হঠাৎ দরজায় কড়া নাড়ল। অন্না বললে, হয়েছে হয়েছে, এই শোনো, এখন রাখছি, মা এসেছে বোধহয়। আচ্ছা, গুড নাইট। অর্জুনের ফোনটা রেখে দরজা খুলতে হুড়মুড় করে কৃষ্ণা ভেতরে ঢুকে। কৃষ্ণার মুখে এক প্রকার ভয়। অন্না কিছু জিজ্ঞাসা করতে একটা প্রেগনেন্সি কিট এগিয়ে দেয়। সেই কিটের দিকে নজর দিতেই অন্না দেখলো তাতে দুটো দাগ স্পষ্ট। অন্নার চোখ চিকচিক করছে। সে কৃষ্ণাকে জড়িয়ে ধরে বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি ভাবলাম কি নাকি এত খুশির খবর, নতুন অতিথি আসছে, আমি পিসি হতে চলছে, আর তুই মা। কংগ্রাচুলেশন। অন্যার খুশি যেন ধরছে না। এদিকে অন্যার কথাগুলো কিছুতেই যেন কর্ণপাত হচ্ছে না কৃষ্ণা। সে সত্যি মা হতে চলছে। তার ভেতরে তার আর দেবব্রতের ভালোবাসার অংশ গড়ে উঠছে। এই জন্য তার জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত, অথচ সে খুশি হতে পারছে না। তার মনে একরাশ ভয় জড়সড় হচ্ছে। দেবব্রত কি এই সংবাদে খুশি হবে? সে তো বাচ্চার নাম শুনলে খেপে যাচ্ছে। সে যদি জানতে পারে কৃষ্ণা বাচ্চা কনসেপ্ট করছে, তাহলে না জানি কি কুরুক্ষেত্র বাধা হবে। কি হলো, কি ভাবছিস? তুই খুশি নস? আচ্ছা, কিটি ঝামেলাও তো হতে পারে, তাই না? কৃষ্ণার নির্বিকার প্রশ্নে অন্না অবাক হয়ে যায়। কৃষ্ণার চোখে মুখে খুশি থেকে ভয়ের ছাপ স্পষ্ট। শান্ত গলায় অন্না বলে, কয়বার পরীক্ষা করছিস? 2বার। 2বারই পজিটিভ। হ্যাঁ, তাহলে কোনো কিটে কোনো ঝামেলা নেই। আচ্ছা, তুই তো শরীরের অবস্থা কীরকম? মাথা ঘুরে, বমি কিছু হচ্ছে না? শরীরটা দুর্বল, মাথা ঘুরায়, মাসি হচ্ছে না, সব সিমটম আছে আমি জানি। তুই না তোর দাদাভাইকে কিছু বলিস না। আমি একেবারে টেস্ট করিয়ে শিওর হতে চাই। কৃষ্ণের কী সমস্যা হচ্ছে? তুই কি বাচ্চাটা চাস না? অন্যার প্রশ্নে কৃষ্ণা নিশ্চুপ হয়ে যায়। কী বলবে সে বুঝতে পারছে না। যে বাচ্চাটা চায়, সে একটা সুন্দর পরিবার চায়।
সেখানে তাদের ভালোবাসার অংশ থাকবে। নিজ হাতে নিজের বাচ্চাকে বড় করবে কৃষ্ণা। দেবব্রতর কাঁধে মাথা রেখে বৃদ্ধ হবে। কৃষ্ণা একটা সম্পূর্ণ পরিবার চায়। চোখ থেকে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। এই নোনা জলে রয়েছে একরাশ অভিমান। অভিমানটা কার উপর বুঝে উঠতে পারছে না। কৃষ্ণার চোখের জল থেকে অন্যায় কিছু বলল না, শুধু অপেক্ষা করলো কৃষ্ণার প্রতি উত্তরে। রিপোদ হাতে বসে আছে কৃষ্ণা, তার পাশে অন্না বসা। সাধারণ এই সিটে স্বামী বসে থাকবে। অন্য অন্য নারীর মতো কৃষ্ণাও চেয়েছিল দেবব্রত তার পাশে থাকুক, কিন্তু দেবব্রত সত্যিটা বলার সাহস হয়ে উঠছে না। শাশুড়ির বুদ্ধি অনুযায়ী কাজ তো করছে, এখন সামনে কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। অন্যায় কৃষ্ণের কম্পনরত হাতটাকে শক্ত করে ধরে রয়েছে। এত কৃষ্ণা খানিকটা সাহস পায়। সামনে তার ডাক্তার নিশাত জাহান বসা। ডাক্তার নিশাত জাহান ধীর কণ্ঠে বলে, ফিটাসের বয়স তো খুবই কম, এখন খুব আনস্টেবল। যদি বাচ্চা রাখতে চাও তবে এখন থেকে 6 সপ্তাহ খুব কেয়ার থাকতে হবে। তোমার শরীরের যা অবস্থা, এখন মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক। আর যদি অ্যাবর্শন করাতে আর চাই। কৃষ্ণার কথাটা ডাক্তার নিষাদ খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর ধীর কণ্ঠে বলে, সেটাও করাতে পারো। এটা তোমার হেলথের জন্য ভালো হবে বরং, কারণ তোমার ফিটাসের অবস্থা বেশি ভালো না, আর বাচ্চা তোমার জন্য ক্যারি করাটা লাইফ সেটিং হবে। আজ এটা তোমার ফার্স্ট কনসিভ নয়, তাই আমি কথাটা বলতে চাই। নিন। ফার্স্ট কনসিভ নয় মানে? অন্না অবাক হয়ে জিজ্ঞাসা করে। একটু থেমে ডাক্তার নিষেধ বলে, এর আগে কৃষ্ণা 2বার কনসিভ করছিল, কিন্তু ফিটাস 2 সপ্তাহের বেশি তার গর্ভে স্টে করেনি। প্রথমত সে কেউ বুঝতে পারেনি। ওভার পিল নেওয়ার মাধ্যমে 1 সপ্তাহের মধ্যে মিসক্যারেজ হয়ে যায়। কিন্তু সেকেন্ডবার কনসিভ করার পর মিসেস দেবব্রত নিজ থেকে অ্যাবর্শনের কথাটা বলতে এসেছিলেন। তার প্রয়োজন হয়নি। প্রেগনেন্সি ডিফিকাল্টির জন্য 2 সপ্তাহ পর কৃষ্ণের মিসক্যারেজ হয়ে যায়। আমার অনেস্ট অপিনিয়ন নিতে চাইলে আমি বলবো বাচ্চা না রাখাই বেটার। এখন কৃষ্ণার ডিসিশন, তবে এটা অনেকটা লস ডিল। এবার যদি অ্যাবর্শন করে তবে আর কখনো মা হতে পারবে কিনা এটা নিয়ে আমি সন্দিহান। আর যদি বাচ্চাটা রাখতে চায় তবে কৃষ্ণার জন্য এটা খুব মারাত্মক ক্ষতি বয়ে আনবে। আর না কোনো কথা বলে না। নিজের দাদার উপর মারাত্মক মেজাজ খারাপ হচ্ছে তার। বুঝতে বাকি নেই কেন কৃষ্ণা বারবার অ্যাবর্শন কথাটা বলছে। কৃষ্ণার বুকের কষ্টগুলো অনুমান করতে পারছে আর না। একজন মেয়ে হয়ে 2বার মিসক্যারেজ হয়েছে, অথচ সে কাউকে বলতে পারেনি। এদিকে অবন্তিকা দেবী বাচ্চা করে তার কান ঝালিয়ে দিয়েছে। সে বলতে পারেনি সে মা হতেও পারে, কিন্তু ভগবান দুবার ক্ষণিকের জন্য এই সুখ ভাগ্যে রেখে পুনরায় কেড়ে নিয়েছে। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আন্না তাকে জিজ্ঞাসা করলো, কী করবি তুই? আমার মনে হয় আমি বাচ্চাটাকে রাখবো আন্না। কৃষ্ণার অনুনয়ের বলা কথাটা আন্না কী বলবে বুঝে উঠতে পারছে না। কৃষ্ণার জীবনের ঝুঁকি জেনে এই ডিসিশনটা নিতে চাইছে, কারণ সে মাতৃত্ববোধের স্বাদ পেতে চায়। জীবনটা কি অদ্ভুত, সব কিছুতেই না কিছু না হারানো সম্ভব থেকে যায়। বিকাল 5টা, কপালে হাত রেখে কৃষ্ণা শুয়ে আছে। শরীরটা যেন খারাপ লাগছে। আসার পর থেকে 2-3বার বমি করেছে সে। আজ আন্নার সাথে ঘোরার বাহানা দিয়ে কলেজ ফাঁকি দিয়েছে, নয়তো হাসপাতালে যাওয়াটা ভালো হতো না। সাহস করে বলে তো দিয়েছে সে বাচ্চাটা রাখবে, কিন্তু দেবপুত্রকে সত্যটা জানানোর পর কী হবে এটা তার অজানা। আজ খুব ভ্যাপসা গরম, মাথার উপর ফ্যানটা যেন ঘুরতেই চাইছে না। হঠাৎ দরজা ঠেলার আওয়াজে চোখ মেলে তাকায় কৃষ্ণা। দেবব্রত ঘামাতো ক্লান্ত শরীরটা নিয়ে রুমে প্রবেশ করে। কৃষ্ণাকে দেখে ব্যাগটা রেখে মুচকি হাসে। কৃষ্ণাকে সাধারণত অসময়ে শুয়ে থাকতে দেখে সে কখনোই দেখেনি, তাই অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, শরীর কি ভালো? কেন বলো তো? এই অবেলায় শুয়ে আছিস তাই বললাম। শরীরের কি দোষ? আজ যে গরম। তাও ঠিক, আমি ফ্রেশ হয়েছি, তোর সাথে জরুরি কথা আছে। হাতে টাওয়াল ট্রাউজার নিতে কথাটা বললো দেবব্রত। দেবব্রতর কথা শুনে উঠে বসে কৃষ্ণা। অবাক কণ্ঠে বলে, কী কথা? আসছি, এসে বলছি বলে ওয়াশরুমে চলে যায় দেবব্রত। মিনিট 20 পর ফ্রেশ হয়ে এসে কিছু কাগজপত্রে কৃষ্ণার সামনে বসে দেবব্রত। কাগজগুলি বেশ অচেনা লাগছে কৃষ্ণার। অবাক চোখে তার দিকে তাকালো দেবব্রত। এগুলো তোর বাইরে যাবার কাগজ? বাইরে বলতে মানে তুই কিছু পরীক্ষা দিয়েছিলি কয়েক মাস আগে? ভালো রেজাল্ট করছিস, এখন ফাইনালটা ভালো রেজাল্ট করে তোর বাইরে যাও কেউ আঁকতে পারবে না। এগুলো কিসের পরীক্ষা ছিল মাস্টারমশাই? কৃষ্ণার নির্লিপ্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয় দেবব্রত দেখে। কিছু মাস আগে দেবব্রত তাকে অনেকগুলো পরীক্ষায় অংশ নিতে বলেছিল, কিন্তু কৃষ্ণার অজানা ছিল সেগুলো তার বাইরে যাবার এক একটা ধাপ ছিল। দেবব্রত শান্ত গলা বলে, তোকে সত্যিটা বললে তুই কখনোই রাজি হতি না, তাই বলে মিথ্যে বলবেন? আমি যা করছি তোর ভালোর জন্য করছি। তুই বুঝতে পারছিস তোকে জাপান তোর থিসিস পেপার রিসার্চের জন্য স্কলারশিপ দিয়েছে, তুই সেখানে ফার্দার স্টাডিও করতে পারবি। তুই বুঝতে পারছিস এত বড় সুযোগ? এই কাগজগুলো সেগুলো তুই ফিল করে দিলে আমি সাবমিট করে দেবো। কত বছরের জন্য? 3 বছর, অনলি 3 বছর। তোমার কাছে এটা অনলি হতে পারে, আমার জন্য নয়। আমি কোথাও যেতে চাই না মাস্টারমশাই। জিদ করছিস কেন কৃষ্ণা? তুই জানিস না এটা আমার কত বছরের স্বপ্ন? আমি তোর জন্য কত স্বপ্ন দেখেছি। এখন তুই
বলছিস তুই যাবি না? এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? দেবব্রত খানিকটা চিৎকার করে উঠল। তার রাগ হচ্ছে কৃষ্ণার প্রতি। এত বছরের ইচ্ছে আজ পূরণ হচ্ছে। তার মনটা এতক্ষণ খুশিতে আটখানা ছিল, কিন্তু কৃষ্ণা আবারও জিদ করছে। দেবব্রত ধমকে কেঁপে উঠল কৃষ্ণা। চোখগুলো আপনা আপনি ভিজে যায়। নিজেকে শক্ত রেখে বলল, আমি যাব না মাস্টারমশাই, আসলে আমি যেতে পারবো না। কেন? কারণ আমি প্রেগনেন্ট। কথাটা শোনা মাত্র দেবব্রত যেন আকাশ থেকে পড়ল। দেবব্রত খানিক নিমেষে চোখ জোড়ে রক্তবর্ণ ধারণ করলো। মাথার ডান পাশে শিরাটা দপ করে লাফাচ্ছে। রগটা মাথাতে জেঁকে বসলো। রাগটা কার উপর হচ্ছে বা কেনই বা হচ্ছে সেটা বুঝতে পারছে না। সে শুধু এটুকু জানে তার রাগ হচ্ছে। দাঁতে দাঁত চেপে হিনহিন কণ্ঠে বলল, আমার এখন ফাজলামো করার মন মানসিকতা নেই শেষ না। এই মজাটা অন্য সময় করলো আমি মেনে নিতাম। কী হলো, চুপ করে আছিস কেন? প্রেগনেন্ট মানেটা কি? দেবতার রাগ সম্পর্কে কৃষ্ণার ধারণা তো ছিল, কিন্তু সে কখনো সেটার মুখোমুখি হবার মতো পরিস্থিতি হয়নি। কৃষ্ণা হাত অজান্তে তার পেটের কাছে চলে গেল। তার শরীর কাঁপছে। গলার কাছে মনে হয় কেউ পাথর রেখে দিয়েছে। ঠিকমতো মনের ভাবগুলো প্রকাশ করে উঠতে পারছে না। মানুষের যতগুলো অনুভূতি রয়েছে সব জন্য একসাথে ঘেটে হয়ে আছে কৃষ্ণার চোখে। চোখ থেকে নোনা জলের স্রোত বইছে। দেবব্রতের অগ্নিদৃষ্টি তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তুলছে। মাথায় তীব্রভাবে ব্যথা শুরু হলো। অস্ফুট স্বরে বলে উঠল, আমি মজা করছি না। আমার মাঝে একটা প্রাণ বেড়ে উঠেছে, আমার ভালোবাসা যার উৎস। এবার যেন নিজেকে ধরে রাখতে পারল না দেবব্রত। তেড়ে এসে কৃষ্ণার বাহু জোরে শক্ত করে ধরল। কৃষ্ণার হাড়গোড় যেন ভেঙে যাবে, এতটা জোরে সে বাহু ধরল। বজ্রকণ্ঠে বলল, এত জেদ তোর, এত জেদ? শুধু আমার কথা না শোনার জন্য এত বড় স্টেপ নিয়ে নিলে? বারবার মানা করছি, আমাদের অজস্র সময় রয়েছে। শুধু তুই এই কাজটা করলি। আমার ইচ্ছের কোনো দাম নেই তোর কাছে? আমি বারবার বলছি আমি বাচ্চা চাই না, চাই না বাচ্চা। তবু তোর কাছে সেই জেদ। আজ যখন তোর জীবনে এত বড় অপরচুনিটি আসছে, জাস্ট এই বাচ্চার জন্য সব নষ্ট করার ফন্দি করছিস? আমার এত কষ্টের কোনো দাম নেই তোর কাছে? কেরিয়ার 2 বছর পরে আমি গড়তে পারবো মাস্টারমশাই। কেরিয়ার গড়ার লোভে আমার সংসার। গো টু হেল উইথ ইয়োর সংসার। তুই চাও তাও এমন চিন্তাধারার মহিলা ছিলি না, যাদের জীবনে শুধু বিয়ে, স্বামী, সংসার চলে যাবে। আমি ভেবেছিলাম তোর অ্যাম্বিশনগুলো আকাশচুম্বী। আমি সত্যিই তোকে চিনতে পারছি না। তুই কি সেই মেয়ে যাকে আমি ভালোবাসি? কৃষ্ণা ফ্যালফ্যাল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। বুকের মাঝে ভোঁতা ছুরি দিয়ে কেউ যেন ক্রমাগত আঘাত করে যাচ্ছে। চোখ জোরে ঝাপসা হয়ে আসছে। দেবব্রত এবার কৃষ্ণা বাহু ঝেড়ে দীর্ঘশ্বাস ফেলে নিজের রাগ কমাতে লাগলো। তারপর বরফ ঠান্ডা কণ্ঠে বলে, অ্যাবর্শন করতে হবে? কি? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে। এখন বাচ্চা নেওয়ার মানে তোর কেরিয়ারের গলা টিপে মারা। এর চেয়ে আমাকে গলা টিপে মেরে ফেলে তুমি। কথাটা শুনে দেবব্রত থমকে গেল। অবাক চোখে কৃষ্ণার দিকে তাকালো। অনুনয়ের স্বরে বলল, আমি তৃতীয়বার আমার বাচ্চাকে হারাতে পারবো না। আমি সত্যি মরে যাবো মাস্টারমশাই, আমি মরে যাবো। এর চেয়ে তুমি আমায় মেরে ফেলো। যে বাচ্চা এখনও ধরাতেই আসেনি তার জন্য এত বড় কথাটা বলতেও তোর মুখে বাঁধলো না? এতটা পাষণ্ডা ভাবিস আমাকে? এত তোর কি মনে গত দুবার শুধু তুইয়ে কষ্ট পেয়েছিস? আমিও এই বাচ্চাটার বাবা, আমারও তোর মতো কষ্ট হয় কৃষ্ণা। কিন্তু আমি নিজের কষ্টগুলো আমার মাঝে পাথর চাপা দিয়ে রেখেছি যাতে তোর জীবনে সুন্দর হয়। আফসোস তুই আমাকে কখনোই বুঝবি না। তুমি কি একটা বড় আমাকে বোঝার চেষ্টা করছো মাস্টারমশাই? নির্বিকারে কথাটা বলে ওঠে কৃষ্ণা। কৃষ্ণার কথাটা যেন দেবব্রতর ভেতরটা দুমড়ে মুচড়ে ফেলছে। চোখের কোণে চিকচিক করছে, তবুও ধীর কণ্ঠে নিজেকে সামলে বলল, আমরা কাল যাচ্ছি হাসপাতালে। ঘর থেকে বেরিয়ে যায় দেবব্রত। কৃষ্ণা সেখানে দাঁড়িয়ে রইল। চোখ জোড়া ঝাপসা হয়েছে, মাথাটা ঘোরাচ্ছে, শরীর কাঁপছে। নিজেকে ধরে রাখতে পারছে না সে। মনে হচ্ছে পায়ের তলার মাটিটা সরে যাবে। সে অতলে তলিয়ে যাচ্ছে। তলিয়ে যাক। থমথমে পরিবেশ। ভট্টাচার্য মঞ্জিলে। দেবব্রত বাসায় নেই। কৃষ্ণার জ্ঞান নেই। মুখটা একেবারে শুকিয়ে গেছে। আর একটুর জন্য বাচ্চাটা বেঁচে গেছে। একটু আগে ডাক্তারের মুখে সুখবরে আশ্বাস পেয়ে গদগদ হয়ে উঠছিল অবন্তিকা দেবী আর রীতা দেবী। কিন্তু যেই ডাক্তার বলল, বৌদি, বৌমার অবস্থা ভালো না, প্রচুর মানসিক চাপে রয়েছে, এরকম চলতে থাকলে বাচ্চা টিকবে না। আর বৌমার শরীরের অবস্থা ভালো নয়। এই 9 মাস যে কীভাবে পার করবে এটা নিয়ে আমারও প্রশ্ন। কেন অনিন্দদা? বৌমা অনেক দুর্বল, অনেক যত্নের প্রয়োজন। একে ফিনফিনে শরীর উপরে মানসিক চাপ। কিছু পরীক্ষা করতে হবে, তারপর আমি শিওর হতে পারবো। ডক্টর অনিন্দ নারায়ণের পুরনো বন্ধু, একসময় পারিবারিক ডাক্তার বলা যায়। তার কথা শুনে অবন্তিকা দেবীর মনটা বসে গেল। ঠাম্মা হওয়ার আনন্দটা একেবারে ফিকে হয়ে গেল কৃষ্ণার অবস্থা দেখে। কৃষ্ণার মুখ একেবারে শুকিয়ে গেছে। চোখগুলো পানিগুলো শুকিয়ে রেখা হয়ে গেছে। বয়সের অভিজ্ঞতা হোক বা নিজের ছেলের নারীর সম্পর্কে অবগত হওয়ার কারণে আন্দাজ করতে পারছে তাদের মাঝে কোনো সমস্যা উৎপন্ন হয়েছে। মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। মুখোমুখি হতে হবে দেবব্রতর। এবার তিনি শেষ দেখে ক্ষান্ত হবেন। রাত 9টা। ক্লান্ত শরীরটা চলতে চাচ্ছে না দেবব্রতর। ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছে সে। কৃষ্ণার শেষ কথাটা মাথায় ঘুরছে। কৃষ্ণা রীতিমতো তাকে কাঠগড়া দাঁড় করিয়ে দিয়েছে। সে কি সত্যি দোষী? চোখগুলো পুরনো
স্মৃতির ক্যামেরাগুলো রিলসের মতো তার সামনে ভাসছে। 1.5 বছর পূর্বে কৃষ্ণা প্রেগনেন্ট হয়েছিল। তখন ডাক্তার নিশা তাকে স্পষ্ট বলে দিয়েছিল, কথাগুলো বলার হয়তো এখন সঠিক সময় না, কিন্তু আমি মিশে আশা দিতে চাই না কৃষ্ণা মা হতে পারবে না, এটা সঠিক নয়। তবে বাচ্চা নেওয়ার ক্যাপাসিটি ওর বডিতে নেই। শি ইজ নট দ্য ম্যাচ ক্যাপাবল অফ বি প্রেগনেন্ট। নেক্সট টাইম মেক শিওর যে খুব তাড়াহুড়ো যেন না হয়। কথাটা যেন দেবব্রতর মাথায় খোদাই করে আছে। এই কারণে সে অ্যাবর্শন করাতে চাইছিল। ভগবান সেটা সুযোগ দেয়নি, বরং কৃষ্ণার মিসক্যারেজ হয়ে গিয়েছিল। দেবব্রত কৃষ্ণাকে হারাতে চায় না, সেই কারণেই এই লেখাপড়ায় জেদ দেখায়। অন্ততপক্ষে কৃষ্ণা যদি তার জীবনে ব্যস্ত হয়ে ওঠে, তাহলে এই বাচ্চা নেবার জিদ করবে না। দেবব্রতের বিশ্বাস করে সব কিছু একটা সঠিক সময় আছে, অনুরূপ বাচ্চারও একটা সঠিক সময় আছে। কিন্তু কৃষ্ণাকে এটা বুঝতে অপারগ সে। আজ না চাইতো এতটা খারাপ ব্যবহার করলো কৃষ্ণার সাথে। বাচ্চা মেয়েটা কেন যেন বুঝে না দেবব্রতের জীবনে তার অস্তিত্ব সব কিছুর থেকে অধিক। মেয়েটা তার রক্তে মিশে গেছে, কিন্তু এই বাচ্চা নেবার জেদে যদি কৃষ্ণার কিছু হয়ে যায়, কিভাবে থাকবে সে? না কৃষ্ণা যদি তাকে ভুল বুঝে, ও বুঝুক, তবুও দেবব্রত তার সিদ্ধান্ত অটল থাকবে, থাকতেই হবে। অর্জুনের সাথে ক্যাফেতে বসে রয়েছে আন্না। তার মনটা ভালো নেই। কফিটা চামচ দিয়ে নাড়ছে। আন্নাকে অমনোযোগ দিকে দেখে অর্জুন ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, মনটা কোথায় ফেলে এসেছো? আমার কিন্তু এখন ঈর্ষা ফিল হয়েছে। আফটার অল তো হ্যান্ডসাম একটা মানুষ তোমার সামনে বসা। আচ্ছা, বাচ্চা হারানোর কষ্ট কি শুধু মেয়েদের হয়? কেন ছেলেদের সেই কষ্টটা হয় না? আন্নার কথা খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় অর্জুন। আন্নার এই কথাটা তার কল্পনার বাইরে ছিল। প্রশ্নটা সত্যিকারে তার ভেতরটা ভাবিয়ে তুলল। সে কখনো বাচ্চা হারানোর কষ্ট অনুভব করেনি, তাই বলতে পারছেন না। কিন্তু সত্যি কি ছেলেদের কোনো কষ্ট হয় না? রুমে প্রবেশ করতে দেবব্রতের চোখ ছানা বড়া হয়ে গেল। অবন্তিকা দেবী বেশ স্নেহ করে কৃষ্ণাকে খাইয়ে দিচ্ছে, আর কৃষ্ণা বাধ্য বাচ্চার মতো শাশুড়ির হাতে খেয়ে নিচ্ছে। নিজের মাকে এই রূপে দেখে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না দেবব্রত। রীতা দেবী সব কাজের মানুষকে মিষ্টি খাইয়েছে, আরও মিষ্টি অর্ডার করেছে। একটু মাথায় জোর দিয়ে 2 আর 2 4 মেলালো দেবব্রত। নতুন সদস্য আসার খুশি পালন করছে। অবন্তিকা দেবী দেবব্রতকে রুমে ঢুকতে দেখেও কিছু বলল না। তার সম্পূর্ণ মনোযোগ কৃষ্ণার উপর। হিনহিন গলায় তখন দেবব্রত বলল, এসব আদিক্ষেতা কিসের? কিছু জিজ্ঞাসা করছি, তোমার কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন বোধ করছি না। তোমার প্রয়োজন বোধ না করলে আমার জানার অধিকার আছে। আর যে আসবে না, তার জন্য এত আনন্দ করার কোনো মানে হয় না। দেবব্রত, আমি যখন বলছি অবসান তাহলে হবে। এবার অবন্তিকা দেবী তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করলো দেবব্রতের উপর। তারপর হিনহিনে কণ্ঠে বলল, শোন দেবব্রত, কখনো কিছু বলি না মানে এটা নয় যে কিছুই বলবো না। আমার বাড়িতে নতুন অতিথি আসছে, আমি চাই না তুমি কোনো ঝামেলা করো। এমনিতে আমার বৌমার শরীরটা ভালো নেই। হিপ্রোকেসিস একটা লিমিট থাকে। আজ কৃষ্ণাকে প্রেগনেন্ট বলে তুমি তাকে মাথায় তুলে রেখেছো। এটা তোমার জানার প্রয়োজন নেই যে কৃষ্ণার এতে কোনো ক্ষতি হবে কি না। এতদিন তুমি কৃষ্ণার সাথে কথাও বলতে চাইনি, কিন্তু যেই দেখলে কৃষ্ণা প্রেগনেন্ট অমনি তুমি বদলে গেলে কেন মা? দেবব্রতের কথায় যেন মুখে তালা লেগে গেল অবন্তিকা দেবীর। নিজের মাকে দুইয়ের বাক্যে পুনরায় দেবব্রত কথাটা ভুল নেই, এটা জানে ভালো করে অবন্তিকা দেবী। ছেলের চোখে আঙুল দিয়ে কথাটা বুঝিয়ে দেওয়াতে বেশ লজ্জায় পড়ে গেলেন অবন্তিকা দেবী। দেবব্রত এবার দীর্ঘশ্বাস ফেলল। কৃষ্ণার ক্ষতি আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তার জন্য যদি আমাকে সন্তানহীন জীবন কাটাতে হয় তাতে রাজি। কৃষ্ণার ক্ষতি মানে টা হলো কৃষ্ণার প্রেগনেন্সিতে ডিফিকাল্টি আছে। বাচ্চা ক্যারি করাটা ওর জন্য রিস্কতে হবে। এটা কোনো ব্যাপার নয়। বাচ্চা নেবার জন্য সবারই এরকম একটু একটু সমস্যা থাকে। মা, তুমি সত্যি বুঝতে পারছো না? আমি দুনিয়াতে তোমার পরে আসিনি। তুমি হবার সময় আমারও অনেক ধকল গেছে। এখন এটাকে তুমি ধরে বসে থাকো, তবে কেউই মা হতে পারবে না। মানুষের কথায় আমি জানতে চাই না মা। আমার কৃষ্ণার কোনো ক্ষতি হোক, সেটা আমি চাই না। তোমার জেদের কারণে, আমার চারপাশের কারণে আজ যদি কৃষ্ণা নিজের কেরিয়ারে বলে দিচ্ছে, নিজের জীবনে ঝুঁকি নিতে চাইছে, যে এই বাচ্চাটা রাখতে চাচ্ছে, এই বাচ্চাটার কারণে যদি ওর কোনো ক্ষতি হয়, তাহলে কি তুমি সেই দায় নিবে? এবার যেন নিজেকে একেবারে নিয়ন্ত্রণ করতে পারল না দেবব্রত। যেই ছেলে কখনো মায়ের সাথে উঁচু গলায় কথা বলেনি, সেই ছেলে আজ রীতিমতো চিৎকার করছে। মা ছেলের এই বিবাদ যেন একেবারেই মেনে নিতে পারছে না কৃষ্ণা। রীতিমতো কথার কুরুক্ষেত্র লেগেছে তাদের মাঝে। তখন কৃষ্ণা ধীর গলায় বলে উঠল, আমি কারো চাপে সিদ্ধান্ত নিইনি। আমি নিজে মা হতে চাই, আমি বাচ্চাটা রাখতে চাই। কৃষ্ণার কথায় দেবব্রত চুপ হয়ে গেল। চোখ জোড়া শুরু করে এক দৃষ্টিতে কৃষ্ণার দিকে তাকিয়ে রইল। অসহায়ের মতো ফ্যাল করে কৃষ্ণা তার দিকে তাকিয়ে রইল। কৃষ্ণার কথায় খানিকটা জোর পেলেন অবন্তিকা দেবী। গর্বের সঙ্গে বলে, শুনে নিয়েছ? এবার যেন অবসান উচ্চারণ
তোমার মুখে না শুনি বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল অবন্তিকা দেবী। দেবব্রত তাচ্ছিল্যে হাসি দিল। খুব কষ্ট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো কৃষ্ণা। ধীর পায়ে হেঁটে দেবব্রতর সামনে আসলো। অসহায় কণ্ঠে বলে, মাস্টারমশাই, আমরা কি পারি না একটা স্বাভাবিক দাম্পত্যের মতো স্বাভাবিক সংসার করতে? স্বাভাবিক আমার আগত শিশুকে পৃথিবীর আলো দেখাতে? স্বাভাবিক দম্পতি কেন সিদ্ধান্ত যে কোনো একজনের নেয় না কৃষ্ণা? সব সিদ্ধান্ত যেহেতু নিয়েছিস, তাহলে আমাকে জানানোর প্রয়োজন কি? তোর যেটা ভালো মনে হয় তুই কর। আমাকে কিছু বলতে আসিস না, আবার আমাকে কিছুতেই জড়াস না। কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় কৃষ্ণা। চোখ জোড়া আপনা আপনি ছলছল করে ওঠে। জীবনের সুখময় অনুভূতিটা যেন বিষাক্ত কাটা হয়ে দাঁড়িয়েছে তার কাছে। দেবব্রত শটান হয়ে রুমে বেরিয়ে যায়। কৃষ্ণা সেখানে ঠায় দাঁড়িয়ে হয়েছে। হাতটা আপনা আপনি পেটের কাছে চলে যায়। দু হাতে পেট আঁকড়ে ধরে হু হু করে কেঁদে ওঠে কৃষ্ণা। কেউ তার অনুভূতিগুলো কেন বুঝে না। সবাই শুধু নিজেদেরকে সঠিক প্রমাণে লেগে রয়েছে। সন্ধ্যা ৭টা, স্থান গুলশান। বন্ধুদের সাথে বসে আছে দেবব্রত। আজ বহুদিন পর বন্ধুরা একত্রিত হয়েছে। উপলক্ষ সৌদামিনী। এই বন্ধুদের সাথে একটা সময় ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিত। আজ যেন পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে যাচ্ছে। কৃষ্ণাকে নিয়ে এসেছে সে। কৃষ্ণা এক কোণে চুপ করে বসে রয়েছে। সৌদামিনীর সাথে এখনও কথা হয়নি দেবব্রতর। অনেক বদলে গেছে সৌদামিনী। শ্যামলা বাঙালির মুখটা এখন বাঙালি নেই। লম্বা কেশও একটু কেটে ফেলছে। এখন আর চোখে কাজল দেয় না সৌদামিনী। মুখের মায়াবী ভাবটা রুক্ষতায় পরিণত হয়েছে। অনেকটা পাল্টে গেছে দামিনী। আড্ডার মাঝে সৌদামিনী এসে বলল রবিনের পাশে, তোদের কিছু লাগবে? না রে, আয় বস একটু। জোর করে কথাটা বলে রবিনের কথা শুনে ঠোঁটের কোণে হাসি টেনে রবিনের পাশে বসে সৌদামিনী। দেবব্রত বেশ অন্যরকম লাগছে। খানিকটা অস্বস্তিও বোধ হচ্ছে। কীভাবে কথা শুরু করবে বুঝে উঠতে পারল না। তখন রবিন বলে উঠল, আমাদের টিমের সবাই 1 থেকে 2, কেউ 2 থেকে 3 হচ্ছে। তোর কথাটা বল দামিনী। রবিনের কথায় ঠোঁটের কোণে একটা স্লান হাসি দিয়ে দামিনী বলে, আমাদের টিমে সবাই 1 থেকে 2, কেউ 2 থেকে 3 হচ্ছে। তোর কথাটা বল স্বামিনী। রবিনের কথায় ঠোঁটের আমার 2 হওয়া নিয়ে তোরা বেশ চিন্তা আছিস। অবশ্যই তোর বিয়ে হওয়ার সুযোগ হারাতে চাই না। কবে করছিস বিয়ে? তাহলে তোর আশায় ঘুরে কেন? কারণ আমার বিয়ে। কথাটা বলার পূর্বে ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করার 5 পর একজন পুরুষ তার কাছে এসে দাঁড়ায়। লোকটির দেহেই মানুষ নয়, সেটা চেহারা দেখে বোঝা যায়। শ্বেতবর্ণের একজন পুরুষ। উচ্চতা প্রায় 6 ফুট। বাদামি চুলগুলো কপাল পড়ে রয়েছে। চোখ জোড়া ঘোলাটে। লোকটি বয়স দেবব্রতের কাছাকাছি। সবাই অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকলে সৌদামিনী ঠোঁটের কোণে হাসি এঁকে বলে, মাই মিট মাই হাজব্যান্ড পিটার। হাজব্যান্ড? অবাক কণ্ঠে রবিন প্রশ্নটা ছুঁড়ে মারে। সৌদামিনী তখন ধীর কণ্ঠে বলে, তোদের আশা সেগুড়ি বলে। আমাদের বিয়ে তোদের আর খাওয়া হলো না। কয় আমাদের বিয়ে হয়ে গেছে। পিটার মুচকে এসে সবার সাথে হ্যান্ডশেক করলো। দেবব্রত অস্বস্তি বোধটা একটু হলেও কমে যায়। পিটারের সাথে ঘণ্টাখানেক সবার জমিয়ে আড্ডা হয়। পিটারের জন্ম কানাডাতে, সেখানে বড়েছে। তবে মা শতাব্দী দেবী বাঙালি, যে কারণে তার বাংলাটা বেশ ভালোভাবে রপ্ত। বিদেশে থাকাকালীন পিটারের সাথে পরিচয় হয় সৌদামিনী। বিদেশে বাঙালি হিন্দু পাওয়াটা খুব দুষ্কার। সেই পিটার তার মার সাথে সৌদামিনীর পরিচয় করে দেয়। পিটারের বাবা ম্যাথুন সাহেব মারা গিয়েছিলেন 5 বছর আগে। সে একাকিত্বের মাঝে বেশ সময় কাটানো সঙ্গী পেয়েছিলেন তিনি। দামিনী আর পিটারের বন্ধুত্বতে ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। গভীরত্বের সম্পর্কে রূপ দিতে পিটার তাকে তার মনের কথাগুলো বলে। সৌদামিনী কোথাও না কোথাও পিটারের প্রতি দুর্বল হয়ে পড়ে। দুটি ভিন্ন ধর্মের মানুষ, এতটা তাদের সম্পর্কের প্রধান ঝামেলা ছিল। ঘোর ব্রাহ্মণ হওয়াতে অনুরাগবাবু তার সম্পর্কের বিরোধিতা করেন। অনেক ঝামেলা হচ্ছিল। দামিনী কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সবার মতের বিরুদ্ধে পিটারের সাথে সে কোর্ট ম্যারেজ করে। বাংলাদেশে আসার মূল কারণটা হলো বাবার সাথে বোঝাপড়াটা। ধর্ম ম্যাটার না। দক্ষিণ এশিয়ার দেশগুলো খুব সেন্সিটিভ। তাই হয়তো অনুরাগবাবু এখনও দামিনীকে মেনে নিতে পারেনি। পিটার আর সৌদামিনী ভালো আছে দেখে দেবব্রতের চোখ আপনা আপনিতে কৃষ্ণাতে আটকে গেল। এক কোণে স্লান হাসি টেনে বসে রইল। কেউ কথা বলতে চাইলে হাসিটা টেনে কথা বলছে। তার দৃষ্টিটা খুব ক্লান্ত। 1 সপ্তাহ ধরে কোনো কথা হয়নি কৃষ্ণার সাথে। এই একটা সপ্তাহ জানি না কতটা কষ্ট দিয়েছে কৃষ্ণাকে। কথাটা ভাবতে বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হয় দেবব্রতের। কেমন আছিস দেব? সৌদামিনীর প্রশ্নে ধ্যান ভাঙে দেবের। মুচকে হাসি দিয়ে বলে, এই তো চলছে। শুনলাম কৃষ্ণা নাকি জাপান থেকে স্টাডি অফার এসেছে। তুই কি করে জানলি? শুনলাম আর কি। তো কি প্ল্যান? ওকে একাই পাঠাবি? ওর যাওয়া ক্যান্সেল হয়ে দিছে হঠাৎ। কৃষ্ণা প্রেগনেন্ট। কথাটা শোনা মাত্র একটু চুপ হয়ে যায় দামিনী। মানুষ খুব অদ্ভুত। যতই হোক প্রাক্তনের জন্য কোথাও না কোথাও বুকের মধ্যে হাহাকার হবে। জীবন যতটাই রঙিন হয়ে যায় তবু এই ব্যাপারটা হয়। দামিনী স্লান হাসি এসে বলে, বাহ, কংগ্রাচুলেশন। তুই কি ব্যাপারটা অখুশি কেন বলতো? মনে হলো আসলে মানুষ বাবা হতে যাচ্ছে যেভাবে প্রকাশ করছে তুই সেভাবে প্রকাশ করছিস না, তাই বললাম আর কি। সব ঠিক চলছে তো?
তোর কাছে কোনো কিছুই লুকাতে পারি না। না, সব ঠিক চলছে না। আসলে বাচ্চাটা নিয়ে আমাদের মাঝে মন মালিন্য চলছে। কিছু কারণে আমি বাচ্চাটা চাইছি না, কিন্তু কৃষ্ণা তার জিদে বসে রয়েছে। ওর জিদ মেনে নেওয়াটা অসহনীয় হয়েছে। ওর বাচ্চা আমি, মাতৃত্ব কখনো বাচ্চামো হয় না। আমি ওর জায়গায় থাকলে আমি এই একই জিদ করতাম। আমার এজ হয়েছে, বেবি নিতে অসংখ্য ডিফিকাল্টি আছে, কিন্তু তবু আমার ট্রাই করে যাচ্ছে। পিটার আমাকে যথারীতি সাপোর্ট করছে। এই সময় খুব কুশল দেব। কৃষ্ণা এখন তোর সাপোর্টের দরকার। ওর মানসিক চাপের জন্য কিন্তু ওর হেলথ খারাপ হবে। সৌদামিনীর কথাটা দেবব্রত চুপ করে শুনল। সৌদামিনীর কথাটা যথেষ্ট যুক্তি রয়েছে। কৃষ্ণাকে আজকাল প্রচুর ক্লান্ত লাগে। ওর শারীরিক ও মানসিক অবস্থাটা ভালো নয়। চাপ দেওয়াটা সকল সমস্যার সমাধান হতে পারে না। একজন নারীর মনোবঞ্চকন বোঝাটা একজন স্বামী হয়ে মাঝে মাঝে জরুরি হয়ে যায়। দামিনীর কথাগুলো শুনে দেবব্রতর ভেতরে খানিকটা হলো গ্লানির উদ্ভব হবে। রাত 10টায় রুমে এসে বিছানায় পা মেলে দেয় কৃষ্ণা। পাটা খানিকটা ফুলে গেছে, শরীরটা দুর্বল লাগছে। আজকাল একা একা থাকতে হয় তাকে। দেবব্রত সেদিনের পর স্টাডি দিয়ে থেকে মাথায় হাত দিয়ে হেলান দিয়ে বসেছিল কৃষ্ণা। ঠিক তখনই দেবব্রত ঘরে প্রবেশ করে। কারো আগমনের অনুভূতি হতে উঠে বসে কৃষ্ণা। চোখ মেলে দেখে তার সামনে দেবব্রত দাঁড়ানো, হাতে গরম পানি। কিছু লাগবে মাস্টারমশাই? কৃষ্ণা তারার কণ্ঠে প্রশ্ন করে। কোনো উত্তর না দিয়ে মাটিতে গামলাটা রাখে। অন্যদিকে ফিরে ধীর কণ্ঠে বলে, গরম লবণ পানিতে পা ভিজিয়ে রাখলে আরাম পাবে। এতে পা ফোলাটাও কমবে আর ক্লান্তিটাও কমবে। দেবব্রত কথাটা ঝড়ের বেগে বলে বেরিয়ে গেল। কৃষ্ণা এক নজর দেবব্রতের দিকে তাকিয়ে রইল। লোকটা তার কথা একেবারেই যে ভাবে না তা নয়, কিন্তু কোথাও যেন তাদের সম্পর্কে সুরটা মিলছে না। কৃষ্ণা এই অমিলটুকু খুঁজে পাচ্ছে না। হয়তো সেটা সময়ের অপেক্ষা। ভাদ্র মাস, প্রথম সপ্তাহ। আকাশে তুলোর মতো সাদা মেঘ উঠছে, আর ঢাকার বাতাসের ধুলো। ভ্যাপসা একটা গরম, সূর্যের তাপে গা পুড়ে দেবার। এর মাঝে গাড়িতে হেলান দিয়ে বসে রয়েছে দেবব্রত। কপালে চিন্তার বাজ, চোখ জোড়া বুজে আছে। তার ঠিক পাশে ফাইল হাতে বসে আছে কৃষ্ণা। কৃষ্ণার মুখে আষাঢ়ের ঘন কালো মেঘ। কৃষ্ণার প্রেগনেন্সি 3 মাস চলছে। কৃষ্ণার বেবি গ্রোথ কিংবা কৃষ্ণার শারীরিক অবস্থা আশানুরূপ ভালো নয়। কৃষ্ণার পেট আঁকড়ে বসে রয়েছে, ভয়ে গলা কাঁপছে। হঠাৎ দেবব্রত বলল, কৃষ্ণা, অ্যাবর্শনটা করে ফেলি। তোর তো কিছুই অজানা নেই। প্লিজ আর জেদ করিস না। তোর কিছু হয়ে গেলে আমি মরে যাব। মাস্টারমশাই, তোমার পায়ে পড়ি, এমনটা বলো না। ওকে হারালে আমি কখনো মা হতে পারবো না। প্লিজ মাস্টারমশাই, আমায় ক্ষমা করো। আমি আর পারছি না। তোকে হারালে আমি নিঃস্ব হয়ে যাব। আমাকে এর চেয়ে মেরে ফেলো তুই। আমি ডাক্তারের সাথে কথা বলছি, সব ব্যবস্থা হয়ে যাবে। না মাস্টারমশাই, আমি আমার বাচ্চা হারাতে রাজি নেই। কৃষ্ণার আকুতি যেন কৃষ্ণার কান অবধি যাচ্ছে না। গাড়ি থেকে নেমে হাতটা টেনে হাসপাতালে ভেতরে নিয়ে যাচ্ছে কৃষ্ণাকে। তখনই চিৎকার করে শোয়া থেকে উঠে বসে। মধ্যরাত। কৃষ্ণার কপাল ঘামছে, গা ভিজেছে, শরীরটা রীতিমতো কাঁপছে, গলা যেন কাঠ হয়েছে। কত বছর ধরে জানি না পিপাসা। হাত অজান্তে পেটের কাছে চলে গেছে। কৃষ্ণার চিৎকারে পাশে সাহিত্য দেবব্রতর ঘুম ভেঙে গেছে। উঠে বসে পাশে থাকা ল্যাপটপটা অন করে দেবব্রত। কৃষ্ণা থরথর করে কাঁপছে। তার কাঁধে হাত দিয়ে দীর্ঘটে জিজ্ঞাসা করলো, কী হয়েছে? দেবব্রতের কানে কথা যেতে ভয়ে আটকে ওঠে কৃষ্ণা। কাঁপা স্বরে বলে, আমার বাচ্চার কিছু হতে দেব না। সরে যাও, আমার কাছে আসবে না। আমার বাচ্চাকে মেরে ফেলবে তুমি। কাছে আসবে না। আমি হাসপাতালে যাব না। কৃষ্ণা রীতিমতো কাছে অস্ফুট স্বরে কথাগুলো বলছে, আর দেবব্রতের কাছ থেকে সরে যাচ্ছে। কৃষ্ণের এরূপ আচরণে ব্যথিত চোখে দেব তার দিকে তাকিয়ে থাকে। কৃষ্ণের প্রেগনেন্সি 3 মাস চলছে। কাল তার চেক আপ। আজকাল কৃষ্ণা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, শরীরটাও দুর্বল। বাচ্চাটাকে নিয়ে সারাক্ষণ চিন্তা। দেবব্রত এখন কৃষ্ণা থেকে দূরে দূরে থাকে না, তবু কতটা মানসিক চাপের মাঝে রয়েছে কৃষ্ণা। সে এখন দেবব্রতকে ভয় পাচ্ছে। চোখ জোড়া বন্ধ করে কিছুক্ষণ নিজেকে শান্ত করে দেবব্রত তারপর হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে ফেলে কৃষ্ণাকে। বুকের সাথে শক্ত করে মিশে বলে, কৃষ্ণা শান্ত, চোখ মেলো, আশেপাশে দেখো, আমরা আমাদের ঘরে রয়েছি, একটু শান্ত। কৃষ্ণা ভেতর চোখে আশেপাশে তাকায়। মিনিট 20 পর সে শান্ত হয়। সে স্বপ্ন দেখেছিল, চরম দুঃস্বপ্ন। স্বপ্নে দেবব্রত তার অববর্তনে। দেবব্রতরা একা নয়। দেবব্রত শরীরের উষ্ণতা সে অনুভব করতে পারছে, তার স্পন্দন স্পষ্ট বুঝতে পারছে। মাথাটা তুলে ধীরকণ্ঠে বলে, মাস্টারমশাই, স্বপ্নটা খুব বাজে ছিল জানো। আমি দেখছি তুমি আমাকে জোর করে হাসপাতালে নিয়ে যাচ্ছ, বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাচ্চা মেয়ের মতো দেবব্রত বুকে গুটি মেরে বসে আছে। কথাগুলো বলছিল কৃষ্ণা। দেবব্রত আলতা করে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ধীরকণ্ঠে বলে, দুঃস্বপ্ন ছিল, ভুলে যাও।
আমাদের বাবুর কিচ্ছু হবে না, আমি তোর আর বাচ্চার কিছু হতে দিব না, আমি কথা দিচ্ছি। দেবব্রত আরও শক্ত করে জড়িয়ে ধরল কৃষ্ণাকে। চোখ ছলছল করছে তার। কৃষ্ণাকে নিয়ে তার চিন্তাগুলো মনেই সীমাবদ্ধ রেখেছে দেবব্রত। ভবিষ্যতে যা হবে হাতে হাত রেখে এগিয়ে যাবে সেই কৃষ্ণার সাথে। সকাল 9টা। ডাক্তার নিশার চোখ রিপোর্টের দিকে। সামনে দেবব্রত আর কৃষ্ণা বসা। রিপোর্টগুলো দেখে চোখের চশমাটা খুললেন তিনি। দীর্ঘশ্বাস ফেলে মুখে হাসি ফুটে বললেন, আমার চিন্তার অবসান আছে। মানে? কৃষ্ণা ভালো আছে, ডোন্ট ওয়ারি, শি ইজ হেলদি অ্যান্ড বেবি ইজ অ্যাবসুলিটলি ফাইন। কোনো চিন্তা করবেন না, আর কৃষ্ণার দিকে খেয়াল রাখবেন। এই সময়টা মুড সুইং হয়, ক্রেভিং হয়, ক্রিটিক্যাল সময় পার হবে। বেবির হার্টবিট খুব জোরালো, সো রিল্যাক্স। ডাক্তার নিশাদের কথায় বেশ চিন্তিত হলো দেবব্রত। কৃষ্ণার হাতে হাত রেখে চোখ দিয়ে ইশারা করলো আশ্বস্ত করে। দেবব্রত তার পাশে আছে। কৃষ্ণা শক্ত করে দেবব্রতের হাত ধরল। তাদের সম্পর্কে দূরত্ব কমছে। নতুন সূচনা হতে যাচ্ছে তাদের সম্পর্কের। রাত 12টা। আজ অঘ্রাণ মাসের 15 তারিখ। শীতের আমেজ এখন পুরোপুরি চলে। বাংলাদেশের 6 ঋতু বলা চলে, ঢাকা শহরে শুধু 3 ঋতুর অস্তিত্ব পাওয়া যায়। অঘ্রাণ মাসে এই সময়টা ব্যবসা গরমে একেবারে কাঠফাটা শীতে পরিণত হয়। এই সময় বিয়ের ধুম পড়ে যায়। ঠিক তেমনই মণ্ডপে বসে আছে অন্না অর্জুন। এতদিনের অপেক্ষায় মিষ্টি ফল আজ যেন তারা পাচ্ছে। লাল বেনারসি পরে অন্নাকে যেন অপ্সরা থেকে কম লাগছে না। অর্জুনের ঠোঁটে প্রশান্তি আসে। পণ্ডিত মশাই সিঁদুরদানের জন্য বলল। অর্জুন সিঁদুরটা পরিয়ে দেয় অন্নাকে। নাকের উপর ঝুপ করে খানিকটা সিঁদুর পরে তার নাকখানা লাল হয়ে যায়। হেসে তখন অর্জুন বলে, আজ হেমামালিনীকে পুরোপুরি নিজের করে নিলাম। তুমি কেবল আমার হেমনলিনী। লজ্জায় লাল হয়ে ওঠে অন্যার মুখখানা। তার ভালোবাসা তার পাশে রয়েছে। এমনই একটা সময়ে তাদের পরিচয় হয়েছিল কলেজের বটতলায়। সময়টা পানির স্রোতের মতো কেটে গেছে। আর একটা বার ওই সময়ে ফেরত গেলে মন্দ হতো না। এদিকে ভারী পেটটা নিয়ে দাঁড়িয়েছে কৃষ্ণা। 6 মাস চলছে তার মাতৃত্বে। পেটখানা বেশ বড় হয়েছে। ডাক্তার জানিয়েছে তার যমজ বাচ্চা হবে। একটা মুহূর্ত দেবব্রত তাকে ছাড়ে না। চিমচে শরীরে যমজ বাচ্চাকে জন্ম দেওয়া 4টিখানি কথা নয়। বিয়ের অনুষ্ঠানের মাঝে অবন্তিকা দেবী তার গুনে গুনে 15 বার খোঁজ নিয়েছে। তার বৌমার চুল পরিমাণ কষ্ট তার সহ্য হয় না। হঠাৎ কিছু বন্ধুদের নিয়ে তার কাছে আসেন নারায়ণবাবু। সবাইকে বেশ গর্ব সহকারে, এই যে আমার বৌমা কৃষ্ণাবতী ভট্টাচার্য, আমার বৌমা আমার মেনবত, আমার পরে আমার ব্যবসা আমার বৌমাই দেখবেন, ছেলেকে আমার ভরসা হয় না। শ্বশুরের মুখে এরূপ কথাটা শুনে কৃষ্ণা হা হয়ে যায়। অবাক নয়নে দেবব্রতের দিকে তাকালে দেবব্রতের চোখ নামিয়ে ইশারা করে কৃষ্ণাকে শান্ত করেন। নারায়ণবাবু কিছুদিন পূর্বে দেবব্রতের সাথে একটা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। প্রেগনেন্ট অবস্থায় কৃষ্ণা তার ফাইলগুলো পরীক্ষা দিয়েছিল এবং খুব তাদের ব্যাচে ফার্স্ট ক্লাসে সেকেন্ড হয়েছেন। কৃষ্ণার রেজাল্ট শুধু কৃষ্ণাকে নয়, সারা ভট্টাচার্য পরিবারের মুখ উজ্জ্বল করছে। সেদিন এই সিদ্ধান্ত নারায়ণবাবু নেন। কিছু পূর্বে রাতে খাবার স্টাডিতে রুমে দেবব্রতকে তিনি ডেকে পাঠান। রুমে প্রবেশ করেন। দেবব্রত ধীরকণ্ঠে, বাবা ডেকেছিলেন? আসো দেব, সামনে বসো। নারায়ণবাবু চুরুটে টান দিতে দিতে তাকে একটা চেয়ার এগিয়ে দেন। দেবব্রত চেয়ারে বসতে বলে, জি বাবা বলুন। আমি এখানে কঠিন সিদ্ধান্ত নিয়েছি, তোমার পছন্দ নাও হতে পারে, তবে আমি আমার সিদ্ধান্ত অনড়। বলুন বাবা, তোমার বয়স হয়েছে দেব, এবার 60-এর উপরে তো সেই কবেই চলে গেছি। এই বয়সে আমি আর চালাতে পারছি না। মস্তিষ্ক কিংবা শরীর কিছুই আমাকে সহায়তা করে না। আর আমি জানি তুমি আমার ব্যবসায় কখনো জড়াবে না। আমার এত বড় ব্যবসা তো আর আমি অনিশ্চিতে মাঝে রেখে যেতে পারি না। তাই আমি চাচ্ছি কৃষ্ণাকে সমস্ত ব্যবসার দায়িত্ব আমি বুঝিয়ে দেবো। বাবা, এত বড় সিদ্ধান্ত হঠাৎ? জীবনে কম অন্যায় আমি করিনি। সত্যি বলতে এই ব্যবসাখানা সোমনাথের ত্যাগের ফসল। আমি এত বড় অন্যায় করার পরও কৃষ্ণা আমাদের পরিবারের চিন্তা করছে। আর আমার আর কোনো সন্তানও নেই, কৃষ্ণাবতী আছে। সে নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছে বহুবার। তাই আমার ব্যবসা আমি তাকে বুঝিয়ে দিয়ে চিন্তামুক্ত হতে চাই। সামনে তোমাদের বাচ্চা আসছে। চাকরি থেকে আমার ধারণা ব্যবসাতে থাকা তার জন্য খানিকটা অনেক ভালো হবে। তুমি আমাকে ভেবে জানিও। দেবব্রত মাথা নাড়িয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে যায়। সেদিন রাতে খুব ভালো করে চিন্তা করে এবং চিন্তার শেষে সিদ্ধান্তের সাথে একমত প্রকাশ হয়। বর্তমানে কৃষ্ণের হাত জোড়া ধরে নারায়ণবাবু বললেন, মারে, বুড়ো বাপটাকে ফিরিয়ে দিস না। জানি এই বোঝাটা, এত বড় বোঝা দেওয়াটা ঠিক হয়নি, তবে তোর সিদ্ধান্ত যা হবে আমি মেনে নিব। নারায়ণবাবুর কথা শুনে মৃদু কণ্ঠে কৃষ্ণা বলে, বাবা, আপনি অনুরোধ নয় আদেশ করবেন, আমি আপনার সকল আদেশ পালন করব। কৃষ্ণার কথা শুনে প্রশান্তের হাসি আসলেন নারায়ণবাবু। চোখ ছলছল করছে, আর শুধু প্রশান্তি লাগছে। বুকে চাপা গ্লানি আজ যেন নেমে গেছে। এ যেন অন্যরকম অনুভূতি। মনে মনে বলে, সোম ক্ষমা করে দিস, শ্যামলী ক্ষমা করে দিস। রাত 2টো পর্যন্ত বিয়ের কর্মের আয়োজন শেষ। বাসরের আয়োজন করা হচ্ছে অর্জুন কৃষ্ণাকে। অন্না যতই ছোট বোন বান্ধবী আছে তারা ঘেরাও করে বসে আছে। সেই সুবাদে কৃষ্ণাও সেখানে বসে আছে। দেবের লাগ বলাও
তারপরেও সে অনড়। বাধ্য হয়ে দেব তার সাথে বসা রয়েছে। সবাই হইচই করছে, কেউ গান গাইছে তো কেউ কবিতা। কৃষ্ণার গানের গলা বেশ প্রশংসিত, তাই সকলের অনুরোধে সেও গাইল। একটা পলা নামের একটা মেয়ে হঠাৎ বলে উঠল, সবাই গান গেছো, এবার দেবদার পালা। আজ একটা গান গাইতে হবে, বৌদির জন্য গান গাইতে হবে। দেব প্রথমে বাধা দিল, কৃষ্ণের মেয়েদে ফুল গাও না। কৃষ্ণার কথায় আর একটু থেমে দেব বলল, একটু থেমে বলল, ভালোবাসি ভালোবাসি। কৃষ্ণার একজোড়া নজর দেবব্রতের দিকে তাকিয়েছে। বিয়ের 6 বছর পর আজ যেন সে সত্যিকারে কৃষ্ণাপতি সাহা, কৃষ্ণাপতি দেবব্রত ভট্টাচার্য হতে পেরেছে। আজ তার নাম প্রতিটি মানুষের হৃদয়ে খাতা। কৃষ্ণা তার ত্যাগের ধৈর্য আর পুরস্কার গেছে। দেবব্রত গান গেছে আর অপলক দৃষ্টিতে কৃষ্ণার দিকে তাকিয়েছে। আহা, এই দৃষ্টিতে কি মায়া, কি ভালোবাসা। কৃষ্ণাবতী 5ম এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।